ব্যথা তো সকলের রয়েছে স্যার, এবং কম থেকে বেশি। এখন দেখা যাচ্ছে এখনকার বয়সের আর কোনো তারতম্য নেই। আগে একটা 50 ঊর্ধ্ব বয়সে মানা যেত যে ব্যথা বেদনাটা রয়েছে, এখন কিন্তু 32 ইয়ার্স থেকেও দেখা যাচ্ছে আজকে হাঁটু ব্যথা, কালকে একটু মনে হচ্ছে কোমরটা বেশ ধরে আসছে। স্যার, আর্থারাইটিস আলোচনা। আর্থ্রাইটিস অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে ইনফ্লামেশন অফ জয়েন্টস। আর্থ্রাস মিন্স জয়েন্ট, আর আইটিস মানে যে কোনো আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। তো ইনফ্লামেশন অফ জয়েন্ট, এটার নামই হচ্ছে আর্থ্রাইটিস। বেসিক্যালি আর্থ্রাইটিস আমরা যেটা ভয় পাই, আর্থ্রাইটিস মানে হচ্ছে কি লাইফস্টাইল মডিফিকেশন ডিসঅর্ডার, মানে আমাদের যে জীবনশৈলী সেইটা পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তন হওয়ার ফলেই আমাদের এই বিভিন্ন রকম আর্থ্রাইটিসের প্রকোপ হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখন 140 কোটি মানুষের মধ্যে 1 কোটি লোক তারা আর্থ্রাইটিসে ভুগছেন। 1 কোটি মানে মানে পপুলেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের আর্থ্রাইটিসটা একটা যুগোপযোগী এবং সময় উপযোগী একটা আলোচনা চলছে, মানে সিটিএন চ্যানেলকে সেই জন্য ধন্যবাদ দেবো এই টপিকটা চুজ করার জন্য। আর্থ্রাইটিস অনেক রকমের হয়, প্রায় 115-20 রকমের হয়, এবং তার মধ্যে আমরা মূলত যেগুলো আমরা বেশি দেখি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর উনি যেটা বললেন যে আর্থ্রাইটিস কিন্তু সব ধরনের পেশেন্টদেরই হয় আজকাল। আগে যেমন আমরা ভাবতাম বয়স্ক পেশেন্টদেরই হবে, কিন্তু সেটা এখন সেটা চলে গেছে। এখন আমরা ছোটবেলাতেও আর্থ্রাইটিস দেখতে পাচ্ছি এবং বড়বেলা দেখতে পাচ্ছি। তো আর্থ্রাইটিস আমরা যদি এইভাবে ভাগ করি যে ছোট বয়সে কি কি আর্থ্রাইটিস হয়, ধরুন যারা অ্যাডোলেসেন্ট, জুভেনাইল, ধরুন 8 থেকে 18 এই ধরনের লোকজনদের যে আর্থ্রাইটিসটা মূলত দেখা যায় সেটাকে বলা হয়, এই পেশেন্টদের তাকে বলা হয় জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস বা জুভেনাইল আর্থ্রাইটিস। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটা আর্থ্রাইটিস যেটা রিউমাটয়েড নেচার আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমি পরে আসবো, ওটা অ্যাডাল্টদের হয়। তো সেই নেচার আছে, এবং এটা অটোইমিউন ডিসঅর্ডার। অটোইমিউন মানে হচ্ছে গিয়ে যাদের ইমিউনিটি কম থাকে তারা, অটোইমিউন মানে নিজে থেকেই হয়, কোনো কারণ থাকে না, ইডিওপ্যাথিক কারণ নাচ থেকেই হয়। এবং অনেক সময় বলা হয় যে যাদের বাবা মার আর্থ্রাইটিস আছে তাদের হতে পারে, একটা জেনেটিক আছে, একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। যে স্মোকিং বললাম, স্মোকিংও একটা কারণ আর্থ্রাইটিসের, এবং বাচ্চাদের যে জুভেনাইল আর্থ্রাইটিস হতে পারে এটা স্মোকিং থেকেও হতে পারে। প্লাস যারা সেডেন্টারি হ্যাবিট লিড করেন, যারা বডি মানে প্রোটেকশন মেকানিজমটাকে, মানে ইমিউন ডিসঅর্ডার যাদের থাকে তাদের বেশিরভাগ হয়। তো আমরা এই আর্থ্রাইটিসটাকে প্রিভেন্ট করতে গেলে, বাচ্চাদের যে আর্থ্রাইটিস সেটাকে প্রিভেন্ট করতে গেলে, আমরা যখনই ব্যথা বেদনা বলবেন বাচ্চারা কমপ্লেন করবেন, সাধারণত মূলত বিভিন্ন লার্জ জয়েন্টসে ব্যথা হয়। এটার সাথে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। অনেক সময় কি একটা বাচ্চা লম্বা হচ্ছে, সেই সময় আমরা দেখি যে তাদের হাঁটুতে ব্যথা হচ্ছে, অ্যাঙ্কেলে ব্যথা হচ্ছে, হিপে ব্যথা হচ্ছে বা মাসেল ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু হয়, সেটা গ্রোথ পেন বলে। কিন্তু গ্রোথ পেন আর আর্থ্রাইটিসটা আলাদা। আর্থ্রাইটিস যখন হয় যে টিপিক্যাল জয়েন্টে ব্যথা হবে, এবং সেই জয়েন্টের উপরে বেস করেই কিন্তু আমরা চিকিৎসা করব বা ডায়াগনোস করব। তো আর্থ্রাইটিস ডায়াগনোস করার বাচ্চাদের বয়সে খুব বেশি ইয়ে নেই, ইএসআর বাড়ে সবসময়, সিআরপি বাড়ে, এবং রিউমাটয়েড ফ্যাক্টর বাড়লেও বাড়তে পারে, নাও বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা যে কোনো ব্যথা বেদনাকে সিরিয়াসলি নেব বাচ্চাদের জন্য, এবং সেটাকে গ্রোথ পেন হিসাবে প্রথমে চিকিৎসা ডেফিনেটলি করব। তারপরে ওটাকে আমরা দেখব যে ওটা জুভেনাইল জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা। তো এটা হচ্ছে প্রথম বাচ্চাদের। আর একটা বাচ্চাদের যেটা হয়, বাচ্চা মানে বাচ্চা প্লাস অ্যাডোলেসেন্স, ওটা 20-25 বছর পর্যন্ত হয়, সেটা হচ্ছে কি রিউমাটিক ফিভার বা রিউমাটিক আর্থ্রাইটিস। রিউমাটিক মানে হচ্ছে রিউমাটিক ফিভার ফলোড বাই আর্থ্রাইটিস, সেটাকে বলে রিউমাটিক আর্থ্রাইটিস। তো রিউমাটিক ফিভার কি, মানে যেটাকে আমরা বাত জ্বর বলি বাংলা, জ্বর এলো এবং তা আলটিমেটলি সেই জ্বরটা সাবসাইড করার পরে, মানে ইমিউনিটি ফল করে গেল, সাবসাইড করার পরে বিভিন্ন লার্জ জয়েন্টসে আমাদের ব্যথা বেদনা শুরু হলো, এবং সেগুলো সোয়েলিং হয়, ব্যথা বেদনা হয়। এইটা মানে মারাত্মক। তার কারণ হচ্ছে এটা ডেফিনেটলি একটা ডিজিজ, কারণ রিউমাটিক ডিজিজ। হ্যাঁ, এটা কেন মারাত্মক, তার কারণ হচ্ছে এটা যখন লিক্স দ্য জয়েন্ট, মানে এটা জয়েন্টকে চেটে গিয়ে হার্টে বাইটস দ্য হার্ট। সুতরাং আমরা জয়েন্ট ইনফ্লামেশন দিয়ে শুরু হলো, আলটিমেটলি এটা হার্টের ভালভে এফেক্ট করে। সেই জন্য কিন্তু এটা মারাত্মক, এবং এটা সাধারণত 12-14 বছর থেকে 30 বছর পর্যন্ত হতে পারে, এবং এটাকে বলে রিউমাটিক ফিভার বা রিউমাটিক আর্থ্রাইটিস। রিউমাটয়েড নয়, রিউমাটিক আর্থ্রাইটিস। এবং এই রিউমাটিক ফিভার হলে আমরা সাধারণত
এএসও টাইটারটা বাড়ে, অ্যান্টি স্টেপটোলাইসিন ও বলে একটা টাইটার আছে, এটা ব্লাড টেস্ট করলে বা পাওয়া যায়। ইএসআর বাড়ে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়ে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক মানে ব্লাড প্যারামিটার বাড়তেও পারে, নাও বাড়তে পারে। কিন্তু মেন যেটা হয় সেটা হচ্ছে যে খুব পেশেন্ট দুর্বল হয়ে যায়, অ্যানিমিক হয়ে যায়, এবং পেশেন্টের হার্টের ঝামেলা শুরু হতে পারে যদি আমরা আনট্রিটেড রাখি, এবং ব্যথা বেদনা কিন্তু চরমে হয়। এবং সেই সময় আমরা সাধারণত এখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে গিয়ে পেনিসিলিন, এটা ইন দ্য ফর্ম অফ ইঞ্জেকশন দেওয়া হয়, এবং ইঞ্জেকশন যারা স্যুট করতে না পারে বা যারা পছন্দ করেন না তাদের জন্য পেনিসিলিন ট্যাবলেট আছে। এখনো পর্যন্ত পেনিসিলিনই কিন্তু এটার মূল ওষুধ, এবং এটা কিন্তু চিকিৎসা করার 2 বছর ধরে প্রয়োজন। যতক্ষণ না আমার এএসও টাইটারটা প্রায় 6 মাস ধরে 200-র নিচে থাকবে, মানে নর্মাল হচ্ছে 200 পর্যন্ত, 100 থেকে 200-র মধ্যে যদি থাকে, তাহলে আমরা 6 মাস ধরে থাকলে তাহলে আমরা সেই রিউমাটিক আর্থ্রাইটিসটা কিওর হয়েছে বলে ভাববো। কারণ এটা কিওর করা খুবই প্রয়োজন, তার কারণ হচ্ছে এটা হার্টকে বাইট করে, মানে হার্টে আলটিমেটলি এফেক্টটা হার্টে ফেলে। এবং কি হয় হার্টে মাইটাল স্টেনোসিস হয়, মাইটাল রিগার্গেশন হয়, এবং এই হার্টের যে ভালভিউলার ডিজিজগুলো হয় সেটাতে কিন্তু হার্ট খারাপ হয়ে যায়, এবং ভবিষ্যতে গিয়ে হার্টের অপারেশন পর্যন্ত করতে হতে পারে। মানে একদিক থেকে শুরু হলো অন্যদিকে টার্ন ঝামেলাটা করে করছে। নিল। তো সেই জন্যই আমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট। তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে মানে অ্যাডোলেসেন্ট থেকে অ্যাডাল্ট এজ গ্রুপ, মানে ধরুন 20 থেকে 30 বা 35, এই সব জায়গাতে গিয়ে আমরা মানে যেটা যে আর্থাইটিস আর একটা সিভিয়ার আর্থাইটিস, সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা কিছু মানে স্পাইনটা বাঁশের মতো হয়ে যায়, ব্যাম্বু স্পাইন হয়ে যায়। তো এটা কি মানে অ্যাঙ্কাইলোসিস মানে জয়েন্টটা মানে জোর পাকিয়ে যায়, অ্যাঙ্কাইলোসিস অফ জয়েন্টস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। মানে যে স্পাইনের যে শিরদাঁড়ার হাড়গুলো আছে সেগুলো দুটো হাড়ের মাঝখানে যে মজ্জা পদার্থ থাকে, মানে ডিস্ক থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সেগুলো সব সলিডিফাই হয়ে গিয়ে জয়েন্টটা হয়ে গিয়ে ব্যাম্বু স্পাইন হয়ে যায়, মানে পুরো হার্ট মানে স্পাইনটারে কোনো মুভমেন্ট থাকে না, ব্যাম্বু স্পাইন হয়ে যায়, স্টিফনেস, একদম স্টিফনেস, টোটাল স্টিফনেস অফ জয়েন্টস। এটাও যদি আর্লি চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পেশেন্টটা ফরওয়ার্ড বোয়িং হয়ে যায়, ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যায়, এবং সমস্ত ঘাট থেকে শুরু করে কোমর পর্যন্ত, হিপ পর্যন্ত সব লার্জ জয়েন্টসগুলো কিন্তু অ্যাফেক্টেড হয়, এবং আলটিমেটলি ওরা মানে অলমোস্ট ইনভ্যালিড হয়ে যায়, কাজকর্ম করতে পারে না। তো সেই জায়গায় গিয়ে আর্লি ট্রিটমেন্টটা শুরু করতে হয়, এবং এখানেও কিন্তু আমাদের মানে ট্রিটমেন্ট হচ্ছে পেন কিলার, তো সবাই আমরা জানি, পেন কিলার ছাড়াও মানে NSAID ছাড়াও আরও বিভিন্ন রকমের চিকিৎসা আছে, সেগুলো প্রপার ডাক্তারের কাছে গিয়ে করতে হয়। এবং সেটার মধ্যে মূলত সেটা হচ্ছে গিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে সব সময় যাদের ব্যথা হয় সাধারণত তারা বসে থাকতে খুব পছন্দ করে, এবং এখানে কিন্তু ঠিক উল্টোটা, এখানে ফিজিক্যাল এক্সারসাইজটা খুব বাড়াতে হয়। যে কোনো সিভিয়ার স্টেজে ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমরা না বাড়াই, সেই জন্যই আর্লি স্টেজে ধরা দরকার। কারণ আর্লি স্টেজে আমরা ফিজিক্যাল করতে পারবো, ফিজিক্যাল এক্সারসাইজ যেমন সুইমিং, ওয়াকিং, জগিং, রানিং, এগুলো যেমন করতে হবে, সেরকম যোগা এক্সারসাইজ, ডিফারেন্ট মুভমেন্ট এক্সারসাইজগুলো করতে হবে। তা না হলে আমরা কিন্তু বাই ডিফল্ট বেঁকে যাব। তো সেইটা যাতে না হয়, অ্যালং উইথ মেডিসিনস, তার সেটা চেষ্টা করতে হবে। এছাড়া যেগুলো আছে আমাদের, ধরুন এটা হচ্ছে সিভিয়ার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ডায়াগনোজ করার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হলো HLA-B27 একটা ব্লাড প্যারামিটার।